আপনি যদি লেবু বেশি খান তাহলে কিন্তু কোলেস্টেরলের জন্য সেটা ভালো। তেঁতুল যেমন ১০ গ্রাম করে তেঁতুলের পানি মেশানো বা তেঁতুল মেশানো যদি কোনো একটা শরবত আপনি তৈরি করে খান, সেখানেও আপনার কোলেস্টেরল কমবে। রমজান মাসে বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাওয়ার রেওয়াজ আমাদের দেশে অনেক বেশি। সেইজন্য দেখা যায় যে যাদের ব্লাডে কোলেস্টেরল লেভেলটা বেশি তারা খুব ভয়ে থাকেন যে যদি আবার কোলেস্টেরলটা আরো বেশি বেড়ে যায়। আসলে রমজান মাসকেই আপনি টার্গেট করতে পারেন কিভাবে কোলেস্টেরল কমানো যায়। যেমন তেল যেটা থাকে বা তেলে যে ভাজা পোড়া জাতীয় খাবার আমরা খাচ্ছি সেটার উৎস কিন্তু সম্পূর্ণ উদ্ভিজ থেকে। অথচ এই উদ্ভিজ তেলে আসলে কোনো কোলেস্টেরল থাকে না। কখন বাড়ে? যখন এটা রান্নার পদ্ধতির উপরে। তেল যদি বেশি পুড়ে ফেলি আমরা তখন দেখা যায় যে সেখানে ট্রান্স ফ্যাটি অ্যাসিড তৈরি হয় যেটা আমাদের শরীরে কোলেস্টেরল বাড়ানোর দিকে বেশি কাজ করে। যেমন ফ্যাট সলিউবল যে সমস্ত ভিটামিনস গুলি আছে সেগুলির জন্য আমাদের তেল কিন্তু প্রয়োজন এমনিতেই হয় সেই ভিটামিনস গুলি শরীরে শোষণের জন্য। কিন্তু এখন যদি আমরা ইফতারির টাইমটায় তেলে ভাজা খাবার খুব কম রেখে অন্যান্য খাবারগুলি যদি একটু বেশি রাখি তাহলে কিন্তু চাইলে আমরা কোলেস্টেরলটা কমাতে পারি। যেমন আপনি যদি লেবু বেশি খান তাহলে কিন্তু কোলেস্টেরলের জন্য সেটা ভালো। তেঁতুল যেমন ১০ গ্রাম করে তেঁতুলের পানি মেশানো বা তেঁতুল মেশানো যদি কোনো একটা শরবত আপনি তৈরি করে খান সেখানেও আপনার কোলেস্টেরল কমবে। ছাতু কোলেস্টেরল কমাতে খুব হেল্প করে এবং ছাতু রোজার সময় খেলে অসম্ভব উপকার পাবেন। ছোলা আছে, ছোলা অসম্ভব শক্তিদায়ক একটা খাবার যেটা খেলেও কোলেস্টেরলের জন্য ভালো। কাঁচা ছোলা আমরা অনেক সময় খাই এবং কাঁচা ছোলার উপকারী দিক অনেক বেশি এবং এই কাঁচা ছোলার মধ্যে দেখা যায় যেহেতু এটা অনেক লম্বা সময় ভেজানো থাকে সেই জন্য এই কাঁচা ছোলাতে ভিটামিন বি পাওয়া যায় অনেক বেশি, কার্ব থাকে, প্লাস হচ্ছে এখানে শক্তির উৎসগুলি, প্লাস হচ্ছে উদ্ভিজ প্রোটিন যেটা সেটাও থাকে। যার জন্য দেখা যায় যে কাঁচা ছোলা যদি আপনি খান এবং সামান্য একটু আদা, লেবু, সামান্য একটু লবণ যদি মিক্স করে খাওয়া হয় সেটা কোলেস্টেরলের জন্য অনেক বেশি উপকার পাবে। আর এর পাশাপাশি রোজার সময় যে জিনিসটা হয় যে ভাজা পোড়াটাকে যদি একটু অ্যাভয়েড করা যায় সেটা সবচেয়ে ভালো। তবে ভাজা পোড়ার ক্ষেত্রে আপনি যে কোনো একটা ভাজার আইটেম আপনি রাখতে পারেন। কিন্তু এই ভাজার মাঝখানে আপনার জন্য ভালো হয় যদি সাথে ফ্রুটস এবং ভেজিটেবলস অ্যাড করা থাকে। রোজার সময় আমরা জানি যে অনেক বেশি পানি খাওয়ার প্রয়োজন হয় এবং যেহেতু ভাজা পোড়াটা আপনি কম খেতে বলছি তার পাশাপাশি আপনাকে পানীয়টা মিক্স করে নেবেন এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনাকে মিনিমাম ৩ লিটার পানি খেতে হবে। এই ৩ লিটার পানির মাঝখানে আপনি যেমন কম চিনিযুক্ত শরবত রাখতে পারেন, তোকমা মেশানো একটা পানীয় নিতে পারেন, বেলের শরবত খেতে পারেন, পেঁপের জুস খেতে পারেন এবং যদি যবের ছাতু দিয়ে কোনো একটা জুসের মতো তৈরি করা যায় বা শরবত বানানো যায় সেটা কোলেস্টেরলের জন্য অসম্ভব ভালো কাজ করবে এবং সেটা তাৎক্ষণিক শক্তি যেমন দিতে পারবে প্লাস আপনার গ্যাস হওয়ার প্রবণতা বা রোজার সময় যে সমস্ত ব্লটিং হওয়া বা শরীর যখন ইফতার করি আমরা ইফতারের পরে যখন শরীরটা একদম নিস্তেজ হয়ে যায় সেই জিনিসটা অনেকখানি কেটে যাবে যদি আমরা ছাতুর শরবত খাই। একটা প্লেটের কথা যদি বলি তাহলে প্লেটটা কেমন হবে? একটা হচ্ছে আপনার ব্লাডে যদি কোলেস্টেরল লেভেল বেশি থাকে তাহলে প্লেটটা সাজাবেন খুব কম ভাজাযুক্ত খাবার দিয়ে। সেই প্লেটটাকে ৪টা ভাগ করুন। একটা ভাগের মধ্যে আপনি ছোলা রাখবেন। একটা ভাজা আইটেম রাখতে পারেন কিন্তু সেখানে ফ্রুটস, ভেজিটেবলস সেগুলো একটু বেশি রাখার চেষ্টা করবেন। তাহলে যদি সমান করে ৪টা ভাগ করি, ৪টা ভাগের মধ্যে একটা ভাগে আপনার ছোলা, একটা ভাগের মধ্যে আপনার একটা মাত্র ভাজা আইটেম যদি আপনি খান, না খেলে সবচেয়ে ভালো। আর তার পাশাপাশি যেটা রাখবেন আপনি কোনো একটা পেঁপে বা
নরম যে সমস্ত ফলগুলি দেশি মৌসুমী ফল সেটা রাখবেন। এবং আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য, একটা ডিম সিদ্ধ যদি রাখা যায়। তাহলে একটা প্লেট এমন হবে। এবং এটার পাশাপাশি আরেকটা জিনিস, যে আপনি পানিও রাখবেন কমপক্ষে ২ থেকে ৩ ধরনের। যেমন তোকমা মেশানো পানি যেমন একটা থাকবে, কম মিষ্টিযুক্ত ছোট্ট একটা জুসের মতো থাকতে পারে বা শরবতের মতো রাখতে পারেন। ৩-৪ ধরনের পানীয় রাখবেন। সেই পানীয়র মধ্যে কেন পানি রাখতে হচ্ছে? কারণ হচ্ছে আমাদের দেশে যে আবহাওয়া, এটাতে আমাদের অনেক বেশি পানি খরচ হয় হচ্ছে রোজার সময়। সারাদিন আপনি পানি ছাড়া ছিলেন এবং এই পানি সমতাটা, দেহের পানি সমতাটা রক্ষার জন্য রোজার সময় আপনার পানি সমতাটা রাখাটা খুব জরুরি। কারণ আমাদের পানি খরচ হয় কিভাবে যদি আমরা সেটা বলি, একটা হচ্ছে আমাদের ঘাম থেকে পানি খরচ হবে, ইউরিনের মাধ্যমে, স্টুলের মাধ্যমে পানি খরচ হয়। কিন্তু আমরা যেটা দেখি রোজার সময়, যে সেহরির পরে আমাদের যে ইউরিন পাস হয় সেখানে অনেকখানি, প্রায় ১ লিটারের মতো পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এবং সেই ইফতার হওয়ার আগ পর্যন্ত আসলে ইউরিনের মাধ্যমে আমাদের অনেক বেশি পানি শরীর থেকে চলে যাচ্ছে। যার কারণে হয় যে আমরা যখন আসর নামাজ হয়, সেই আসর নামাজের পরে ইউরিনের কালারটা মানে খুব বেশি থিকনেস হয়ে যায়, কালার ডার্ক কালার হয়ে যায়। তখন পানির চাহিদাটা অনেক বেশি বেড়ে যায় শরীরে। এবং আমাদের ব্লাডের ২ ধরনের উপাদান থাকে, একটা রক্তরস এবং রক্তকণিকা। এই রক্তরসটা কিন্তু সম্পূর্ণ পানি থাকে। এখন এই পানিটা যদি ঠিক মতো না থাকে, তাহলে তখন দেখা যায় যে আমাদের পানি সমতাটা রক্ষা করা সম্ভব হয় না। এই কারণে রোজার সময় আমরা যখন রোজা ছাড়া থাকি, তখন তো আমরা সারাদিন পানি খেয়ে সেটাকে ওভারকাম করতে পারি। কিন্তু রোজার সময় আমাদেরকে ইফতার থেকে সেহরি পর্যন্ত কমপক্ষে ৩ লিটার পানি খেতে হবে। সেই পানির সমতাটা রক্ষার জন্য আসলে এই ২-৩ পদের যে পানীয় রাখতে বললাম, এই কারণে রাখতে বলছি। যে আপনার শরীরের পানি সমতাটা রক্ষা হবে যদি রোজার সময় ইফতারের টাইমে আপনি ২-৩ ধরনের পানীয় যদি রাখতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন যে সব একসাথে খেয়ে নেবেন না। এটাতে দেখা যায় যে আপনার স্টমাক আপসেট হয়ে যায়। একেক সময় আমরা দেখি না যে ধরেন সারাদিন আপনি খুব এনার্জির সাথে কাজ করতে পেরেছেন, কিন্তু ইফতারের পরে শরীর একদম ছেড়ে দিচ্ছে। সেই জিনিসটা হবে না যদি আপনি আস্তে, আস্তে ধীরে, ধীরে ১ম এ শুরু করতে হবে নরমাল পানি দিয়ে, তারপরে তোকমা মেশানো পানি দিবেন। শুরুতেই আপনি শরবত বা লেবু মেশানো শরবত খাওয়ার প্রয়োজন নেই। সেই জিনিসটা খাবেন কিছুক্ষণ পরে। খুরমা খাবেন, খুরমা বা খেজুর খাবেন এবং তারপরে পানীয় খাবেন গ্র্যাজুয়ালি, আস্তে, আস্তে করে একটার পর একটা পানীয় খাবেন।